হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পরে এই চ্যানেলে আপনাদের জন্য একটা মন ভালো করে দেবার মতো এনিমে সিনেমার গল্প নিয়ে হাজির হলাম। আশা করি রেগুলার এনিমে বা অ্যানিমেশন সিনেমাগুলো দিয়ে আপনাদের মন ভালো করে দিতে পারবো। তো চলুন বেশি স্পয়লার না দিয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা একটি পরিত্যক্ত অ্যাপার্টমেন্ট দেখতে পাই, যেটি সম্পর্কে একটি ছেলে বলতে থাকে যে এই অ্যাপার্টমেন্টটি প্রায় 60 বছর আগে তৈরি করা হয়েছে। লোকজন এটিকে ভুতুরে বাড়ি বললেও এটি এখনও আমার বাড়ির মতোই রয়েছে। আমার নাম কাসুকে কামাগায়া। আমার এবং আমার বন্ধু নাৎসুমের জন্য এটা ছিল আমাদেরই বাড়ি। কাসুকে তার এবং নাৎসুমের অনেক আগের মেসেজগুলো দেখে এই কথাগুলো বলছিল। সে নাৎসুমেকে কল দিতে যাচ্ছিল, কিন্তু সে কোনোভাবেই তাকে কল দিতে পারে না। তাকে দেখে মনে হচ্ছিল যে ওরা আর আগের মতো ভালো বন্ধু নেই। পরবর্তী সিনে দেখানো হয় যে তারা যখন ছোট ছিল তখন ওই অ্যাপার্টমেন্টে অনেক লোক বসবাস করত। তখন কাসুকে এবং নাৎসুমে অনেক ভালো বন্ধু ছিল। তারা সব সময় একসাথে থাকতো, একসাথে খেলাধুলা করত। কিন্তু বর্তমানে আসলে আমরা দেখতে পাই যে তারা সবাই স্কুলে রয়েছে, আর আজকে তাদের স্কুলে সামার ভ্যাকেশনের ছুটি দেয়া হচ্ছে। ক্লাস শেষে নাৎসুমে যখন চলে যাচ্ছিল তখনই তার সাথে ধাক্কা লাগে গল্পটির আরেকটি চরিত্র রেইনার। রেইনা কাসুকেকে অনেক পছন্দ করে, তাই সে এই সামার ভ্যাকেশনে তাদের সাথে কাসুকেকে ফ্লোরিডা যাওয়ার জন্য ইনভাইট করে। তখনই কাসুকের বন্ধু তাইশি এবং ইউজুরু চলে আসে। তাইশি বলতে থাকে যে কাসুকে, এই ভ্যাকেশনে চলো আমরা সেই ভুতুরে বাড়িতে ভূত ধরতে যাব। রেইনা বলে যে কখনো না, কাসুকে আমার সাথে যাবে। এই বলে তারা সবাই ঝগড়া করতে শুরু করে দেয়। কাসুকে রেগে মেগে বলে যে আমি কারো সাথেই যাব না। এটা বলে সে দৌড়ে চলে যায়, আর তার পেছনে পেছনে তাইশি আর ইউজুরুও চলে যায়। রাস্তা দিয়ে যাবার সময় তাইশি ওই অ্যাপার্টমেন্টটা দেখিয়ে দিয়ে বলে যে এটাই সেই ভুতুরে বাড়ি, তাই না? যেটি সম্পর্কে সবাই বলে যে হ্যাঁ, কিন্তু কাসুকে কথাটি এড়িয়ে যাবার জন্য বলে যে কে কে আমার ঘরে ভিডিও গেম খেলতে চাও। তাইশি বলে যে আমরা সবাই যাব। কাসুকে দৌড় দিয়ে যেতে যেতে বলে যে সবার শেষে আসবে সে সব থেকে খারাপ কন্ট্রোলার পাবে। তো এখন সিন পরিবর্তন হয়ে চলে আসে নাৎসুমের বাড়িতে, যেখানে সে তার মায়ের সঙ্গে থাকে। তার মা তাকে জিজ্ঞাসা করে যে আমাদের পুরনো বাড়িটা কি ভেঙে ফেলেছে। নাৎসুমে বলে যে আমার জানা নেই, আমি ওইদিকে অনেক দিন হলো যাই না। তার মা বলে যে ওই ঘরে তোর সাথে কাসুকে এবং তার দাদার অনেক স্মৃতি রয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে ধন্যবাদ জানাতেই পারিনি। ওদিকে আমাদের কাসুকের ঘর দেখানো হয়, যেখানে কাসুকে তার মায়ের সাথে খাবার খাচ্ছিল। কাসুকের মা তাকে জিজ্ঞাসা করে যে নাৎসুমে কেমন আছে রে, ওকে তো আর দেখাই যায় না। তার মা আরও বলতে থাকে যে ছোটবেলায় তোমাদেরকে আলাদাই করা যেত না, সারাক্ষণ ঝগড়া, দৌড়াদৌড়ি আর খেলাধুলা করতে তোমরা। কাসুকে কোনো জবাব না দিয়ে তার রুমে চলে যায়। দেখে আমরা বুঝতে পারি যে ছোটবেলায় তারা অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু এখন আর তারা তেমন বন্ধু নেই। কাসুকে তার রুমে বসে নিজের মোবাইল দেখছিল, আর তখনই তাইশি তাকে মেসেজ দিয়ে বলে যে আগামীকাল তারা কিন্তু অবশ্যই ভূত ধরতে যাবে, তাই সকাল সকাল রেডি হয়ে যেন সে চলে আসে। পরদিন সকালে কাসুকে নদীর তীরে বসে তার বন্ধুদের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই তাইশি এবং ইউজুরু চলে আসে। তারা একসাথে অ্যাপার্টমেন্টের কাছে চলে যায়, আর অ্যাপার্টমেন্টটিতে কনস্ট্রাকশনের কাজ চলছিল বলে সেখানে ঢোকাও নিষেধ ছিল। কিন্তু তারা কনস্ট্রাকশন কর্মীদের চোখ ফাঁকি দিয়ে সেই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে যায়। তারা হাঁটতে হাঁটতে কাসুকের পুরনো বাড়িতে চলে যায়, যেখানে কাসুকে এবং নাৎসুমে ছোটবেলায় খেলা করত। তাইশি ভূত ধরার জন্য চারিদিকে দৌড়াদৌড়ি করতে থাকে, আর দৌড়াতে দৌড়াতে সে একটা দরজা খুলে ফেলে, যেখানে সে নাৎসুমেকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। নাৎসুমেকে দেখে তারা সবাই চমকে ওঠে। তাইশি এটিকেই নাৎসুমের ভূত ভেবে চিল্লাচিল্লি করতে থাকে। এটা শুনে নাৎসুমে জেগে যায়, আর নাৎসুমে তাদেরকে দেখেও ভয় পেয়ে নপ্পো নামের কাউকে একজন ডাকতে থাকে। তারা জিজ্ঞাসা করে যে তুমি এখানে একা একা কি করছো, আর নপ্পোটা আবার কে? নাৎসুমে বলে যে নপ্পো এই অ্যাপার্টমেন্টটিতে থাকে, আমি মাঝে মাঝে নপ্পোর সাথে দেখা করতে এখানে আসি। এখন নাৎসুমে নপ্পোর সাথে দেখা করানোর জন্য তাদেরকে সাথে করে নিয়ে ছাদে চলে যায়, কিন্তু তারা ছাদে কাউকে দেখতে পায় না। এখানে শুধুই একটা তাঁবু পড়েছিল। তাই কাসুকে বলে যে আসলে কি নপ্পো নামের কেউ রয়েছে, নাকি তুমি মিথ্যে কথা বলছো এখানে লুকিয়ে থাকার জন্য। ঠিক ওই সময় আবার রাস্তা দিয়ে রেইনা এবং তার বান্ধবী হেঁটে যাচ্ছিল। তখনই রেইনার বান্ধবী জুড়ি কাসুকেকে দেখতে পায়, এবং কাসুকেকে দেখে রেইনা সেই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে পড়ে। আর এদিকে রেইনার পেছনে
পেছনে পেছনে তার বান্ধবী জুরিও চলে যায়। রেইনা ছাদের উপরে গিয়ে দেখতে পায় যে কাসুকে এবং নাৎসুমে একে অপরের সাথে ঝগড়া করছে। সে নাৎসুমেকে চুপ করতে বলে দেয় এবং ওখানে থাকা তাঁবুটিতে হাত দিয়ে বলে যে এটা আবার কি। তখনই সেই তাঁবুটি থেকে একটা ক্যামেরা পড়ে যায়। রেইনা সেই ক্যামেরাটি হাতে নিয়ে দেখতে থাকে আর নাৎসুমে বলে যে এটা আমাকে দিয়ে দাও, কিন্তু রেইনা ক্যামেরাটি একদমই দিতে চাচ্ছিল না। ক্যামেরাটি নিয়ে তারা কাড়াকাড়ি করতে শুরু করে দেয় এবং এক পর্যায়ে রেইনা ছাদের উপরে পড়ে যায় আর সে বেচারি অনেক ব্যথা পায়। কাসুকে নাৎসুমের হাতের সেই ক্যামেরাটা দেখেই চিনে ফেলে। কাসুকে নাৎসুমের হাত থেকে ক্যামেরাটা নিয়ে নেয় এবং বলে যে আরে এটা তো আমার দাদার ক্যামেরা, তুই কি এখনো মানুষের জিনিসপত্র চুরি করিস নাকি? এই কথা শুনে নাৎসুমে অনেক কষ্ট পায়, তাই সে সেই ক্যামেরাটা ছিনিয়ে নিয়ে সেখান থেকে দৌড়ে চলে যেতে থাকে। আর তখনই চারিদিকে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। কাসুকেও সেই ক্যামেরাটা নেবার জন্য তার পেছনে পেছনে দৌড়াতে থাকে, আর এদিকে দৌড়াতে দৌড়াতে নাৎসুমে অ্যাপার্টমেন্টের সব থেকে উঁচু জায়গাতে পৌঁছে যায়। আর দুর্ভাগ্যবশত সে পা পিছলে নিচে পড়ে যেতে থাকে, তবে একটুর জন্য কাসুকে তার হাত ধরে ফেলে। কাসুকে তার হাত ধরে রাখার অনেক চেষ্টা করলেও বৃষ্টির কারণে হাত পিছলে নাৎসুমে নিচে পড়তেই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টির কারণে সব কিছুই অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পরে মেঘ সরে যায়, বৃষ্টি থেমে যায় আর রোদও উঠে যায়। নাৎসুমে পানির নিচে চোখ খোলে। উপরে এসে সে দেখতে পায় যে চারিদিকে শুধু পানি আর পানি। তারা সবাই অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি এত পানি আসলো কোথা থেকে। এমতো অবস্থায় তারা যখন প্রচণ্ড ভয় পেয়েছিল তখনই তারা একটা জাহাজ দেখতে পায়। জাহাজটি দেখে তারা সেই জাহাজের কাছ থেকে সাহায্য নেবার জন্য দৌড়ে উপরে চলে যায়, কিন্তু উপরে আসলে তারা দেখতে পায় যে এটা কোনো জাহাজ ছিল না, বরং এটা একটা ঘর যেটা পানিতে ভাসছিল। তারা তাদের মোবাইল ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সেখানে তারা কোনো নেটওয়ার্কই পাচ্ছিল না। তারা এই সমুদ্রের মাঝে রীতিমতো হারিয়ে গিয়েছিল। রেইনা এই সব কিছুর জন্য নাৎসুমেকে দোষারোপ করতে থাকে, আর নাৎসুমে বলে যে এই সম্পর্কে আমি কিছুই জানি না, আমি তো শুধুমাত্র নপ্পোর সাথে দেখা করতে এখানে এসেছিলাম। আর এদিকে নপ্পো নামের কারো সাথে তাদের যেহেতু দেখাই হয়নি, তাই তারা কেউই নাৎসুমের কথা বিশ্বাস করছিল না। নাৎসুমে তাদের এমন অবস্থা দেখে প্রচণ্ড মন খারাপ করে নপ্পোকে খুঁজতে নিচে চলে যায়, আর বাকিরা উপরে সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে দিন পেরিয়ে রাত চলে আসলেও তারা কোনোই সাহায্যের দেখা পায় না, তাই তারা ধীরে ধীরে নিচে চলে যায়। সিঁড়ি দিয়ে নিচে যাবার সময় একটা দরজার পেছন থেকে তারা আওয়াজ শুনতে পায়। তারা ভয়ে সবাই দাঁড়িয়ে পড়ে, আর হঠাৎ করেই সেই দরজাটা খুলে যায় আর ভয়ঙ্কর দেখতে একটি লোক বের হয়ে আসে। লোকটিকে দেখে তারা ভয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে, আর হঠাৎ করে তারা নাৎসুমেকে আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যেটা দেখে তাইশি এবং ইউজুরু অজ্ঞান হয়ে যায়। আর তখনই রেইনার কাঁধে কেউ একজন হাত রাখে। পেছনে তাকানোর সাথে সাথে রেইনা নিজে অজ্ঞান হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় নাৎসুমে ওই লোকটির সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছে, আর এই লোকটার নামই ছিল নপ্পো। নপ্পো এই অ্যাপার্টমেন্টেই থাকে, আর এখানে অনেক খাবারও রয়েছে। নাৎসুমে তার বন্ধুদেরকে বলে যে তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আসলে এরকম আমার সাথেও অনেকবার হয়েছিল, কিন্তু আমি যখনই ঘুমিয়ে যেতাম ঘুম থেকে উঠে আমি নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করতাম, আর তখন এই সব কিছু আমার কাছে একটা স্বপ্ন মনে হতো। এই কথা শুনে তারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু কাসুকে তার কথায় একদমই বিশ্বাস করতে পারছিল না। রাতের বেলা খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালবেলা তারা সবাই ঘুম থেকে উঠে দেখতে পায় যে তারা কেউ বাড়িতে যায়নি, বরং তারা এখানেই রয়েছে। এভাবেই দিনের পর দিন চলে যেতে থাকে, আর তাদের খাবারও শেষ হয়ে যেতে থাকে, কিন্তু তারা তখনও কারো থেকে কোনোই সাহায্য পায়নি। তাদের কাছে এতটাই কম খাবার ছিল যেটা খেয়ে তাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে গিয়েছিল। একদিন রাতে নপ্পো কাসুকের সাথে দেখা করতে চলে যায়, আর নপ্পোকে দেখে কাসুকে কিছু একটা লুকানোর চেষ্টা করছিল। নপ্পো বলে যে আমি কি ওটা দেখতে পারি। কাসুকে ফাইনালি নপ্পোকে যখন সেটা দেখায়, সেখানে আসলে কাসুকের একটা প্ল্যান ছিল। সে আশেপাশে ভেসে যাওয়া ঘরবাড়ি থেকে খাবার নিয়ে সংরক্ষণ করার জন্য একটা প্ল্যান তৈরি করেছে। পরের দিন কাসুকে তার প্ল্যান অনুযায়ী একটা বাড়িতে দড়ির মাধ্যমে চলে যায় এবং সেখানে গিয়ে সে খাবার খুঁজতে থাকে।
হঠাৎ করে একটা দরজার পেছন থেকে সে পায়ের আওয়াজ শুনতে পায়। বেচারা কাসুকে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তখনই দরজাটি খুলে নাৎসুমে বেরিয়ে আসে। নাৎসুমে বলে যে তুই এখানে একা একা কি করছিস? কাসুকে বলে যে আমি খাবারের খোঁজ করতে এসেছি। তারা দুজন মিলে এখন খাবার খুঁজতে শুরু করে দেয়। নাৎসুমের কাছে এই ঘরটি অনেক পরিচিত ছিল, তাই তারা দ্রুত খাবারের কাছে চলে যায়। সেখানে গিয়ে তারা একটা ভেন্ডিং মেশিন দেখতে পায়। এটা দেখে তারা অনেক খুশি হয়ে যায়, কারণ অনেক দিন পরে তারা ভালো ভালো কিছু খেতে পারবে। ভেন্ডিং মেশিনটার সামনে অনেক ময়লা আবর্জনা পড়েছিল, আর নাৎসুমে ওই আবর্জনার উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে থাকে। কিন্তু কাসুকে তাকে সাবধান করে দেয় যে দেখে শুনে যাও, নয়তো তুমি পড়ে যাবে। কিন্তু নাৎসুমে তার কোনো কথা না শুনে যখন এগিয়ে যাচ্ছিল, তখনই টেবিলের পায়া লেগে সে একটা কাচের ফ্রেমের উপরে পড়ে যায়। কাচ লেগে নাৎসুমের পা কেটে রক্ত বের হতে থাকে। কাসুকে দ্রুত একটা কাপড় দিয়ে তার পা বেঁধে দেয়, আর তারপর তারা দুজন মিলে সেই ভেন্ডিং মেশিনটা ভাঙার চেষ্টা করতে থাকে। তারা অনেক চেষ্টা করেও সেই মেশিনটাকে ভাঙতেই পারে না। তাদের অনেক মন খারাপ হয়ে যায়, আর তারা হতাশ হয়ে সেখানেই বসে পড়ে। হঠাৎ করে তাদের পেছনে কিছু একটা পড়ে যায়, আর তারা দেখতে পায় যে এটা একটা ব্যাগ ছিল, আর তার মধ্যে লেখা ছিল খাবার। তারা অনেক খুশি হয়ে যায়, আর তখনই তাইশি এবং ইউজুরু তাদেরকে ডাকতে থাকে, কারণ সেই ভাসমান বাড়িগুলো এক একটা আরেকটার থেকে দূরে চলে যাচ্ছিল। তাই কাসুকে এবং নাৎসুমে ব্যাগটি নিয়ে দ্রুত অ্যাপার্টমেন্টের উপরে চলে যায়। আর ব্যাগটি খুলে তারা অনেক খুশি হয়ে যায়, কারণ সেখানে অনেক খাবার ছিল। তখনই তাইশি সবাইকে ডেকে বলতে থাকে যে সে সামনে একটা দ্বীপের মতো দেখতে পাচ্ছে। এটা শুনে সবাই দ্রুত ছাদে চলে যায় সেটা দেখার জন্য। তারা দূরবীন দিয়ে দেখতে পায় যে সেই দ্বীপটাই ছিল তাদের শহর, আর এটা দেখে তারা অনেক খুশি হয়ে যায়, কারণ অবশেষে তারা তাদের বাড়িতে ফিরে যেতে পারবে। আর এদিকে সিঁড়ি দিয়ে নামার সময় নপ্প নামের সেই লোকটা নাৎসুমেকে তার সেই ক্যামেরাটি দিয়ে দেয়, আর তখনই সেখানে কাসুকে চলে আসে। তাই নাৎসুমে তার সেই ক্যামেরাটি তার বন্ধুকে দিয়ে দেয়, আর বলতে থাকে যে নে, এটা তোর জন্মদিনের উপহার, যেটা আসলে তোর দাদা তোকে জন্মদিনের উপহার হিসেবে দিতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেটা তোকে দিতেই পারেনি। তো এখন কেন দাদা ভাই তাকে উপহার দিতে পারেনি সেটা জানানোর জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে নাৎসুমে এবং কাসুকের জন্মদিনের দিন হাসপাতালে যাচ্ছিল কাসুকের দাদাকে দেখার জন্য, কারণ কাসুকের দাদা অনেক অসুস্থ ছিল। তখন নাৎসুমে বলতে থাকে যে আজকে তোর জন্য একটা সারপ্রাইজ রয়েছে, সেটা দেখে আবার যেন কান্না করে দিস না। এইসব গল্প করতে করতে তারা হাসপাতালের দরজার সামনে চলে আসে। নাৎসুমে দাদা ভাইয়ের কথা মনে করে অনেক ইমোশনাল হয়ে যায়, যেটা দেখে কাসুকে তাকে বলে তুই কেন কান্না করছিস? তোকে দেখে তো মনে হচ্ছে যে দাদাটা যেন তোরই। এটা শুনে নাৎসুমে অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়, আর তখনই কাসুকের দাদা বের হয়ে কাসুকেকে দ্রুত নাৎসুমের কাছে গিয়ে ক্ষমা চাইতে বলে, আর কাসুকেও ক্ষমা চাওয়ার জন্য তার বন্ধুর পেছনে পেছনে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তখনই তার দাদা হার্ট অ্যাটাক করে মারা যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়, আর তারা এখন অনেক মজা করতে থাকে। এভাবেই একদিন রাতের বেলা কাসুকে যখন সিঁড়ি দিয়ে নামছিল, তখনই সে নপ্পর একটা হাত দেখতে পায়, যেটা কিনা জল জল করছিল। তো এখন পরদিন সকালবেলা তারা সবাই একসাথে হলে কাসুকে নপ্পকে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করে যে তুমি কি? তোমাকে তো কখনোই এই অ্যাপার্টমেন্টে আগে দেখিনি। নপ্প বলে যে আমি সব সময়ই এই অ্যাপার্টমেন্টেই ছিলাম, যখন থেকে এই অ্যাপার্টমেন্ট তৈরি করা হয় তখন থেকে। এরপর নপ্প তার হাত তাদেরকে দেখিয়ে দেয়, যেটা দেখে তারা সবাই ভূত বলে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কাসুকে বলে যে তুমি যাই হও না কেন, তুমি একমাত্র জানো যে আমরা এই মহাসমুদ্রের মধ্যে কিভাবে চলে এসেছি। নপ্প বলে আমি সবই জানি, কিন্তু আমি কিছুতেই বলতে পারবো না। এদিকে তাইশি আবার নপ্পকে চেক করে দেখতে থাকে যে সে বিপজ্জনক কিনা। এভাবেই অনেক দিন কেটে যায়, কিন্তু তারা আর তাদের শহরে পৌঁছাতে পারে না। এদিকে তাদের খাবারও শেষ হয়ে যাচ্ছিল। এভাবেই একদিন তারা দেখতে পায় যে একটা ঘর তাদের দিকে ভেসে আসছে। কাসুকে, নাৎসুমে এবং নপ্প সেই ঘরের ভেতরে খাবার খোঁজার জন্য সেখানে চলে যায়, আর তখনই তাইশি ওয়াকিটকির মাধ্যমে তাদেরকে জানায় যে সেই ঘরের সাথে আরেকটা ঘরের সংঘর্ষ হতে চলেছে, তারা যেন দ্রুত বের হয়ে আসে। এই কথা শুনে তারা কোনো রকমে দ্রুত বের হয়ে চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঘর দুটির মধ্যে একটা ভয়ঙ্কর সংঘর্ষ হয়, যার জন্য তাইশি সেই ছাদ থেকে পড়ে গিয়ে নিচে ঝুলতে থাকে। আর তখনই রেইনা এবং জুরি গিয়ে এ যাত্রায় তাইশিকে বাঁচিয়ে নেয়।
এদিকে তাইশি যখন ওয়াকি টকি আনতে গিয়েছিল তখনই জুড়ি মেঝে ভেঙে নিচে পড়ে যায়, তবে সৌভাগ্যবশত সে একটা রড ধরে কোনো রকমে ঝুলতে থাকে। তারপর জুড়িকে বাঁচানোর জন্য নাতসুমে দেয়াল বেয়ে উপরে উঠে যেতে থাকে, কিন্তু তখনই জুড়ির হাত ফসকে সে দেয়ালের উপরে সজোরে পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পায়। সে কোনো রকমে তাকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে পাঠিয়ে দেয় আর সে নিজেও পানিতে পড়ে যায়, আর ওই সময় তার হাতও কেটে যায়। তবে দুর্ভাগ্যবশত পানির নিচে নাতসুমের পা একটা কালো ছায়া ধরে ফেলে। তখনই কাসুকে এবং নপ্পো এ যাত্রায় তাকেও বাঁচিয়ে নেয়। এদিকে জুড়ির এমন খারাপ অবস্থা দেখে রেইনা অনেক কান্না করছিল। রেইনা আবারও এই সব কিছুর জন্য নাতসুমেকেই দোষারোপ করতে থাকে। এটা শুনে নাতসুমে বেচারা অনেক কষ্ট পায়। এরপর রাতের বেলা নাতসুমে মন খারাপ করে একা একাই বসেছিল, যেটা দেখে কাসুকে নাতসুমের প্রিয় পুতুল খেলা তাকে দেখাতে থাকে। যেটা দেখে নাতসুমে বলে যে আমি কি এখনো বাচ্চা রয়েছি যে পুতুল খেলা দেখে আমার মন ভালো হয়ে যাবে। কাসুকে বলে যে আরে আমি তো শুধু তোর মন ভালো করতে চেয়েছিলাম। নাতসুমে বলে যে রেইনা আসলে ঠিকই বলেছে, এইসবের জন্য আমিই দায়ী। তুই জানিস ছোটবেলা থেকে আমার বাবা মাকে আমি কখনোই সুখী দেখিনি। তারা সব সময় একে অপরের সাথে ঝগড়া করত। আমি অনেক কান্না করতাম কিন্তু কোনোই লাভ হয়নি। তারা একদিন আলাদা হয়েই যায়। মা বাবা আলাদা হয়ে যাবার পরে আমি আমার মায়ের সাথে তোদের অ্যাপার্টমেন্টে চলে আসি, আর আমার মা কাজে যাবার আগে আমাকে তোর সাথে দাদা ভাইয়ের কাছে রেখে যেত। সেখান থেকে আমি আমার পরিবারের সকল আদর পেতে থাকি। তোরা সবাই ছিলে আমার পরিবার। তখন থেকেই আমি আর কোনো দিন কান্নাকাটি করিনি। এইসব কথা শুনে কাসুকে তার ভুল বুঝতে পারে এবং সে নাতসুকের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং এরই মাধ্যমে তাদের দুজনের বন্ধুত্ব আবারও আগের মতো হয়ে যায়। এখন পরদিন সকালে ঘুম থেকে উঠলে তারা দেখতে পায় যে তাদের ঘর আস্তে আস্তে ডুবে যাচ্ছে। গতকালের সংঘর্ষের কারণে এই বিল্ডিংয়ের অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা একটা ভেলা বানিয়ে এই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে চলে যাবে। কিন্তু নপ্পো বলে যে আমি এখান থেকে যাব না, এখানে আমার সকল স্মৃতি রয়েছে। সবাই বলতে থাকে যে তোমাকে যেতেই হবে। এটা বলে তারা সারাদিন ভেলা বানাতে থাকে আর সন্ধেবেলায় তারা ভেলাটা বানিয়েও ফেলে। তারা সবাই ভেলায় উঠে গেলেও নপ্পো সেই ভেলাতে না উঠে বরং তাদেরকে ধাক্কা দিয়ে সামনের দিকে পাঠিয়ে দেয়। কিন্তু নাতসুমে নপ্পোকে ছেড়ে একদমই যেতে চাচ্ছিল না, তাই সে নপ্পোকে ফিরিয়ে আনার জন্য নদীতেই লাফ দিয়ে দেয়। কাসুকে তার বন্ধুকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তারা অনেক দূরে চলে গিয়েছিল। আর তখনই পানির ভেতরে আলো জ্বলতে থাকে, আর অন্যদিকে নাতসুমে এবং নপ্পো সেই বিল্ডিংয়ে ঝড়ের মধ্যে ফেসে গিয়েছিল। তখনই হঠাৎ করে কাসুকে এবং বাকি সবাই সেখানে চলে আসে। কাসুকে আসলে একটা দড়ির মাধ্যমে তাদের ভেলাটা এই দুইটা বিল্ডিংয়ের মধ্যে বেঁধে দিয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে দড়িটা ছিঁড়ে যায় আর তারা আবারও আলাদা হয়ে যায়। এদিকে কাসুকে, নাতসুমে আর নপ্পো খুবই খারাপভাবে ঝড়ের মধ্যে ফেসে যায়। তাদের বাঁচার আর কোনো উপায় ছিল না, তাদেরকে আর কেউ বাঁচাতে আসবে না। তারা একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকে, আর একটু পর তাদের এই সম্পূর্ণ বাড়িটাই পানির নিচে ডুবে যায়। পানির নিচে থাকা কালো ছায়াগুলো এক এক করে তাদেরকে আলাদা করে দিতে থাকে, আর তখনই আমরা নপ্পোর কল্পনা দেখতে পাই। সে বলতে থাকে যে কাসুকে এবং নাতসুমেকে এক করতে গিয়ে তাদের সবাইকে এমন পরিস্থিতির ভেতরে আমি ফেলে দিয়েছি। এখন আমি বুঝতে পারছি যে কোনো কিছুই আর আগের মতো করা যাবে না। আমি সব সময় তাদের সাথে থাকতে পারবো না। তাদেরকে বাঁচানোর জন্য এখন আমাকে তাদেরকে ছেড়ে চলে যেতেই হবে। এটা বলে সে তার সমস্ত শক্তি ব্যবহার করে তাদেরকে কালো ছায়াগুলোর হাত থেকে বাঁচিয়ে নিয়ে উপরে চলে আসে। আর ততক্ষণে ঝড় বৃষ্টিও বন্ধ হয়ে যায়, আর তাদের বন্ধুরাও তাদেরকে বাঁচাতে চলে আসে। আর এবার ফাইনালি তারা সবাই মিলে ওই দ্বীপের কাছে গিয়ে পৌঁছায়, যেখানে গিয়ে তারা দেখতে পায় যে এটা তাদের কোনো শহর নয়, বরং এটা ছিল নপ্পোর মতো ভালো আত্মাদের থাকার জায়গা। আর ফাইনালি নপ্পো নিচের দিকে চলে যায়, আর সে যাওয়ার আগে তাদেরকে বলে দেয় যে এই নীল আলোগুলোই তোমাদেরকে বাড়িতে নিয়ে যাবে। তারা সবাই নপ্পোকে বিদায় জানায়, আর ওই নীল আলোগুলোর মাধ্যমে তারা আগের জায়গাতে ফিরেও চলে যায়। সেখানে এখন সন্ধে নেমে এসেছিল। তারা সবাই তাদের বাসায় চলে যায়। ফাইনালি নাতসুমে তার মাকে জড়িয়ে ধরে, আর এরপর তাদের দিনগুলো আগের থেকে অনেক ভালোভাবে চলতে থাকে। কখনো কখনো এই সব কিছু তাদের কাছে একটা স্বপ্ন মনে হতো, তো কখনো মনে হতো বাস্তব।
কাসুকে এবং নাৎসুমেকে ফাইনালি দেখাতে দেখাতে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এটা মূলত একটা ফ্যান্টাসি গল্প, যেখানে নপ্প নামের এই লোকটা কে ছিল তার কোনো ক্ল্যারিফিকেশন পুরো গল্পের কোথাও দেয়া না হলেও আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে নপ্প হচ্ছে কাসুকের দাদা, যিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল, আর তিনিই মূলত তার দুই নাতির মধ্যে এই ঝগড়াটা মিলিয়ে দেবার জন্য এই সব কিছু করেছিল। কারণ যেহেতু এই অ্যাপার্টমেন্টের তৈরির শুরু থেকেই নপ্প এই অ্যাপার্টমেন্টে থাকতো, সেহেতু বোঝাই যাচ্ছে যে তিনি কোনো বৃদ্ধ আত্মা, অর্থাৎ কাসুকের দাদা। এটাই হয়তো এই ক্যারেক্টারের জন্য সব থেকে মানে স্পষ্ট ক্ল্যারিফিকেশন হতে পারে। তো যাই হোক, গল্প কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।